সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাগিয়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, সহকারী শিক্ষক, বাগিয়া উচ্চ বিদ্যালয়, কোনাবাড়ী মেট্রো থানা, গাজীপুর সদর, গাজীপুর। আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, পাঠ 6 থেকে 8। সুপ্রিয় শিক্ষার্থী, নিচের ছবিগুলো লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, একটি ব্যাঙ। দ্বিতীয় চিত্রে কি দেখতে পাচ্ছ? একটি কুমির। তৃতীয় চিত্রে কি দেখতে পাচ্ছ? একটি পাখি। চতুর্থ চিত্রে দেখতে পাচ্ছ একটি বাঘ। প্রিয় শিক্ষার্থী, বলো দেখি এই প্রাণীগুলির মধ্যে কি মিল আছে, অর্থাৎ এদের বৈশিষ্ট্যের মধ্যে কি মিল পাওয়া যায়? হ্যাঁ, জানি সবাই বলতে পারবে। এদের বৈশিষ্ট্যের মিল হলো এরা সবাই মেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ এই সকল প্রাণীর প্রত্যেকেরই মেরুদণ্ড আছে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। এই অধ্যায় পাঠ শেষে আমরা মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারবো, জীবজগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি অ্যানিমেলিয়া জগতের প্রাণীগুলিকে 9টি পর্বে ভাগ করা হয়েছে। 9টি পর্বের মধ্যে 8টি পর্ব হল অমেরুদণ্ডী প্রাণী এবং 1টি পর্ব করডাটা, যেগুলি মেরুদণ্ডী হিসেবে পরিচিত। তবে করডাটা পর্বের 3টি উপপর্বের মধ্যে 1টি উপপর্ব মেরুদণ্ডী, আর বাকি 2টি উপপর্ব মেরুদণ্ডী নয়, এদেরকে কর্ডেট বলা হয়। তো আসো আমরা জেনে নেই করডাটা পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য কি কি। এই পর্বের প্রাণীর সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয় দেশ বরাবর নোটোকর্ড থাকে। নোটোকর্ড হলো একটা নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ। তোমরা ছবিতে লক্ষ্য করো, ছবিতে একটি লাল লেখা আছে, নোটোকর্ড চিহ্নিত করা আছে, অর্থাৎ এই প্রাণীটির দেখে একটা নরম অখণ্ডায়িত অঙ্গ আছে, যেটাকে নোটোকর্ড বলা হয়। এবং করডাটা পর্বের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ু রজ্জু থাকে। হ্যাঁ, করডাটা পর্বের প্রাণীদের পিঠের দিকে, পৃষ্ঠদেশে পিঠের দিকে এককভাবে ফাঁপা স্নায়ু রজ্জু থাকে। তারপর তৃতীয় বৈশিষ্ট্য, সারা জীবন অথবা জীবনের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। ফুলকা ছিদ্র নিশ্চয়ই তোমরা চিনো। হ্যাঁ, ছবিতে দেখো একটি মাছের ফুলকা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফুলকাগুলি কানকুর নিচে থাকে। তাহলে করডাটা পর্বের সকল প্রাণীর কোনো প্রাণীর ক্ষেত্রে সারা জীবন এবং কোনো প্রাণীর ক্ষেত্রে জীবনের কোনো এক পর্যায়ে, অর্থাৎ ভ্রূণ অবস্থায়, এই পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে, যেটা মানুষের ক্ষেত্রেও থাকে ভ্রূণ অবস্থায়। তো আমরা মনে রাখবো 3টি বৈশিষ্ট্য করডাটা পর্বের প্রাণী। এক হলো নোটোকর্ড থাকবে, তাহলে আর দ্বিতীয় হলো পৃষ্ঠদেশে ফাঁপা স্নায়ু রজ্জু থাকবে, এবং তৃতীয় হলো পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকবে। উদাহরণ মানুষ, কোনো ব্যাঙ, রুই মাছ, আরো অসংখ্য প্রাণী রয়েছে। করডাটা পর্বের শ্রেণীবিভাগ। করডাটা পর্বকে 3টি উপপর্বে ভাগ করা হয়েছে, যথা ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। তোমরা দেখতে পাচ্ছ ভার্টিব্রাটা উপপর্বকে বিশেষভাবে হাইলাইটস করা হয়েছে লাল
লেখা দেওয়া হয়েছে, কারণ ভার্টিব্রেটা উপপর্ব নিয়ে আমাদের মূল আলোচনা। তো চলো আমরা ইউরোকর্ডাটার সাধারণ বৈশিষ্ট্যগুলো জেনে নিই। ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। অর্থাৎ এদের ফুলকারন্ধ্র এবং পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে প্রাথমিক অবস্থায়, জীবনের প্রাথমিক অবস্থায়। আর শুধুমাত্র লার্ভা দশায় লেজে নোটোকর্ড থাকে, এদের নোটোকর্ড থাকে লার্ভা দশায় এবং লেজে। উদাহরণ এসিটিয়া। এই এসিটিয়াদেরকে মেরুদণ্ডী বলা যাবে না, কিন্তু এরা কর্ডেট, অর্থাৎ কর্ডাটা পর্বের প্রাণী। দ্বিতীয় উপপর্ব সেফালোকর্ডাটা। এদের বৈশিষ্ট্য হলো সারা জীবনে এদের দেহে নোটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়। আমরা ইউরোকর্ডাটাতে দেখেছি জীবনের প্রথম পর্যায়ে এবং লেজে, ভ্রূণাবস্থায় লেজে থাকে, এবং সেফালোকর্ডাটায় সারা জীবনেই এদের দেহে নোটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়। চিত্রে দেখতে পাচ্ছ নোটোকর্ড দেখা যাচ্ছে। তার এই প্রাণীটির সম্পূর্ণ দেহ প্রথম থেকে লেজ পর্যন্ত প্রায় কাছাকাছি, লেজের কাছাকাছি পর্যন্ত একটি দণ্ডাকৃতির অঙ্গ দেখা যাচ্ছে। সেটাকে বলা হয় নোটোকর্ড। তারপরে প্রাণীটি দেখতে কিছুটা মাছের মতো দেখা যায়। উদাহরণ ব্রাঙ্কিওস্টোমা। ভার্টিব্রেটা। এই উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত। এদের ক্ষেত্রে নোটোকর্ড মেরুদণ্ডে রূপান্তরিত হয়, এর জন্য এদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়। আর তোমরা কি মেরুদণ্ড চিনো? ছবিতে দেখতে পাচ্ছ একজন মানুষের পিছনের দিকে লম্বা লম্বা একটি হাড় দেখা যাচ্ছে। অনেকগুলি অস্থির সমন্বয়ে, 33টি কশেরুকার সমন্বয়ে এই মেরুদণ্ড তৈরি। তাহলে এই মেরুদণ্ডের উপর ভিত্তি করে আমরা প্রাণীদেরকে দুই ভাগে ভাগ করি, মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী। আর ভার্টিব্রাটা উপপর্বের আরেকটি বৈশিষ্ট্য, এদের ভার্টিব্রা বা চোয়াল থাকে, খাদ্য খাওয়ার জন্য মুখে চোয়াল থাকে। তো আসো আমরা ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী সম্পর্কে বিস্তারিত জেনে নিই। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের বা ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, যথা সাইক্লোস্টোমাটা, 2 কন্ড্রিকথিস, 3 অস্টিকথিস, 4 উভচর, 5 সরীসৃপ, 6 পক্ষীকুল, 7 স্তন্যপায়ী। স্তন্যপায়ী প্রাণী একটু ব্যতিক্রমী দেখানো হয়েছে, কারণ স্তন্যপায়ী প্রাণীরা প্রাণী জগতের সবচাইতে উন্নত শ্রেণীর প্রাণী এবং মানুষ এই স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে আমরা পেলাম ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী বা মেরুদণ্ডী প্রাণীকে 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। সাইক্লোস্টোমাটা, এদের সাধারণ বৈশিষ্ট্য হলো এদের দেহ লম্বাটে, মুখ ছিদ্র চোয়ালবিহীন। যদিও ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের চোয়াল থাকে, কিন্তু এদের মুখ ছিদ্র চোয়ালবিহীন। এদের দেহে আঁশ বা যুগ্ম পাখনা অনুপস্থিত। মাছের দেহে যেমন আঁশ থাকে, যুগ্ম পাখনা থাকে, এই সাইক্লোস্টোমাটা প্রাণীদের এরকম আঁশ বা যুগ্ম পাখনা থাকে না। উদাহরণ পেট্রোনাইজন। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ প্রাণীটি অনেকটা মাছের মতো, বাইম মাছের মতো দেখতে। এরা কি করে? এরা অন্য প্রাণীর দেহ থেকে রক্ত চুষে খায়। পরবর্তী শ্রেণী কন্ড্রিকথিস। এই শ্রেণীর প্রাণীরা সমুদ্রে বাস করে। এদের কঙ্কাল তরুণাস্থিময়। এই যে তুমি ছবিতে দেখতে পাচ্ছ যে কঙ্কাল, হাড়, যে হাড়ের তৈরি যে কঙ্কাল থাকে মানুষের দেহে বা অন্যান্য প্রাণীর দেহে, কিন্তু এদের কঙ্কালগুলি হাড় বা অস্থি দিয়ে তৈরি নয়, তরুণাস্থি দিয়ে তৈরি। তরুণাস্থি হলো
অস্থির চেয়ে আরেকটু নরম থাকে তরুণাস্থিগুলি। তারপর এদের দেহে প্ল্যাকয়েড আইসে আবৃত। মাছের বিভিন্ন ধরনের আইস থাকে, কিন্তু হাঙর মাছের দেহে, হাঙর যদিও মাছ নয়, কন্ট্রিকথিস শ্রেণীর প্রাণী, এদের দেহে বিশেষ ধরনের আইস থাকে যেটাকে বলা হয় প্ল্যাকয়েড আইস। এদের দেহের উপরে হাত দিলে মনে হয় একটু কাটা কাটা থাকে, অর্থাৎ আইসগুলির বেশি অংশ দেহের ভিতরে থাকে, বাইরে একটু কাটার মতো অংশ বের হয়ে থাকে। তাহলে এটা হলো বিশেষ ধরনের আইস, যেটাকে প্ল্যাকয়েড আইস বলা হয়। মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। হ্যাঁ, মাছের ক্ষেত্রে আমরা কানকুর নিচে ফুলকা দেখতে পাই। হাঙরের ক্ষেত্রে আমরা কানকুর পরিবর্তে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র দেখি। তবে ফুলকা ছিদ্র থাকলেও এদের কানকু থাকে না। মাছের ক্ষেত্রে কানকু থাকে, কিন্তু এদের ক্ষেত্রে কানকু থাকে না। উদাহরণ, হাঙর মাছ তোমরা অনেকেই দেখেছ টিভিতে বা ছবিতে। তো এই হাঙর মাছে তোমরা এই ছবিতেও দেখতে পাচ্ছ মাথার পাশে একটু কাটা দাগ দেখা যাচ্ছে। আসলে এটাই হলো ফুলকা ছিদ্র। এছাড়া এরপর এই শ্রেণীতে আছে হাতুড়ি মাছ, করাত মাছ, এরকম বেশ কিছু মাছ আছে। যদিও এদেরকে মাছ বলা যায় না, এরা কন্ট্রিকথিস। প্রকৃত মাছ হলো অস্টিকথিস পর্বের প্রাণীরা। অস্টিকথিস সাধারণ বৈশিষ্ট্য, এরা অধিকাংশই স্বাদু পানির মাছ। দেহ সাইক্লয়েড, গ্যানোয়েড বা টিনয়েড আইস দ্বারা আবৃত। আমরা জানি মাছের দেহ আইস দ্বারা আবৃত থাকে, তবে সকল মাছে থাকে না। রুই, কাতলা, পুঁটি, এই সকল মাছে আইস থাকে, কিন্তু বোয়াল মাছ বা শিং মাছ, মাগুর মাছ, এগুলি থেকে আইস থাকে না। তারপরে স্বাভাবিক সাধারণ বৈশিষ্ট্য হিসেবে বলা যায় যে এদের দেহে বিভিন্ন ধরনের আইস থাকে। যেগুলি থাকে না সেটা ব্যতিক্রম। এদের মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা ছিদ্র থাকে। ফুলকাগুলো কানকু দিয়ে ঢাকা থাকে। এরা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। আমরা ছবিতে দেখতে পাচ্ছি মাছের কানকুর নিচে ফুলকা থাকে। হ্যাঁ, তাহলে অস্টিকথিস পর্বের প্রাণী হলো বিভিন্ন প্রকার মাছ, যেমন ইলিশ মাছ, রুই মাছ, কাতল মাছ, শিং মাছ, কই মাছ, মলা মাছ, ঢেলা মাছ সহ যত ধরনের মাছ আছে সেগুলো হলো অস্টিকথিস শ্রেণীর প্রাণী। উভচর, নাম শুনেই তোমরা বুঝতে পারছো, যেহেতু উভচর, উভয় জায়গায় চরে, অর্থাৎ জল এবং স্থল উভয় জায়গায় এরা বসবাস করে। অর্থাৎ জীবনের প্রথম পর্যায়ে এরা জলে বাস করে এবং পরবর্তী পর্যায়ে পূর্ণাঙ্গ অবস্থায় এরা স্থলে বাস করে। এই জন্য এদেরকে উভচর বলা হয়। এদের সাধারণ বৈশিষ্ট্য, এদের দেহত্বক আইসবিহীন। মাছে যেমন আইস আছে, এদের দেহত্বকে আইস নেই। তারপরে এদের ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত। এদের ত্বকে বিভিন্ন ধরনের গ্রন্থি থাকে। এরা শীতল রক্তের প্রাণী। এরা পানিতে ডিম পারে। জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়। আমরা চিত্রে দেখছি একটি ব্যাঙ ডিম পাড়ার পরে ডিম থেকে যে বাচ্চাগুলি বের হয়েছে সেগুলিকে বলা হয় ব্যাঙাচি। এই ব্যাঙাচিগুলি পূর্ণাঙ্গ অবস্থায় আবার সেই পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয়। আর ব্যাঙাচি অবস্থায় এরা পানিতে সাঁতার কেটে বেড়ায়। দেখতে অনেকটা তখন টাকি মাছের পোনার মতো দেখা যায়। উদাহরণ, সোনা ব্যাঙ, কোনো ব্যাঙ, গেসু ব্যাঙ, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যাঙ। এরা উভচর শ্রেণীর অন্তর্গত। সরীসৃপ, সরীসৃপ যে সকল প্রাণী বুকে ভর করে চলে তাদেরকে সরীসৃপ বলা হয়। এদের ত্বক শুষ্ক, আইসযুক্ত। এরা শীতল রক্তের প্রাণী। এদের 4 পায়ে 5টি নখরযুক্ত আঙ্গুল থাকে। তোমরা বাম পাশের চিত্রে দেখতে পাচ্ছ একটি টিকটিকির আঙ্গুলগুলি 5টি আঙ্গুলের মাথায় ধারালো অংশ থাকে, যেটাকে বলা হয় নখর। শুধু টিকটিকি না, সকল প্রাণীতে গুইসাপ, কুমির, এইসব প্রাণীর এরকম নখরযুক্ত আঙ্গুল থাকে। আর নখর দ্বারা ওরা কি করতে পারে? মাটিতে গর্ত করতে পারে। আমরা ডান পাশের চিত্রে দেখতে পাচ্ছি একটি সাপ। এই সাপটি হলো
সরীসৃপ শ্রেণীর অন্তর্গত। তো এই পর্বের প্রাণীর উদাহরণ হলো টিকটিকি, কুমির, সাপ, গুইসাপ ইত্যাদি। পক্ষীকুল। এদের সাধারণ বৈশিষ্ট্য: পাখির দেহ পালকে আবৃত, এদের দেহ পালকে আবৃত থাকে। এদের সামনের পা ডানায় ও চোয়াল চঞ্চুতে পরিণত হয়। এদের সামনের পাটা ডানায় রূপান্তরিত হয় এবং চোয়ালগুলি চঞ্চুতে পরিণত হয়। অর্থাৎ পাখির যে চোয়াল, সেটা অন্য প্রাণীর চোয়ালের মতো না, এদের চোয়ালটা রূপান্তরিত হয়ে চঞ্চুতে পরিণত হয়। এদের ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় এরা সহজে উঠতে পারে। ফুসফুসের সাথে বায়ুথলির ছবিতে দেখতে পাচ্ছ, সবুজ অংশ ফুসফুসের সাথে বায়ুথলি। এই বায়ুথলির মাধ্যমে এরা কিছুটা বাতাস দেহে সংরক্ষণ করতে পারে, ফলে তাদের দেহ হালকা হয় এবং এরা আকাশে উঠতে পারে। এরা উষ্ণ রক্তের প্রাণী। এদের হাড় শক্ত, হালকা ও ফাঁপা। এদের হাড়গুলি খুব শক্ত হয় কিন্তু ওজনে হালকা এবং ভিতরের দিকে হাড়ের ভিতরে ফাঁপা থাকে। উদাহরণ: কবুতর, দোয়েল, মাছরাঙা, মুরগি ইত্যাদি। এবং সকল ধরনের পাখি, এরাই হলো পক্ষীকুল শ্রেণীর অন্তর্গত। সবশেষ শ্রেণী স্তন্যপায়ী। এদের সাধারণ বৈশিষ্ট্য: এদের দেহ লোমে আবৃত থাকে। তোমরা ছবিতে দেখছো একটি হরিণ, হরিণের দেহ লোমে আবৃত। এরকম সকল প্রাণী লোমে আবৃত। তবে মানুষও স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্গত, কিন্তু মানুষের দেহে লোম থাকে না, সেটা ব্যতিক্রম। স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে, কিন্তু ব্যতিক্রম হলো প্লাটিপাস। এরা সন্তান প্রসব করে না, ডিম পারে। তারপরে এই শ্রেণীর প্রাণীরা উষ্ণ রক্তের প্রাণী। এদের চোয়ালে দাঁত থাকে। শিশুরা মাতৃদুগ্ধ পান করে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি হরিণ শাবক মাতৃদুগ্ধ পান করছে। আর এই শ্রেণীর প্রাণীদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমরা ছবিতে দেখছি, একটা হৃৎপিণ্ডের ছবি দেখছি। এখানে 4টি প্রকোষ্ঠ, অলিন্দ, 2টি অলিন্দ, 2টি নিলয়, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, এই 4টি প্রকোষ্ঠে বিভক্ত। স্তন্যপায়ী ব্যতীত অন্যান্য শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয় না। উদাহরণ: মানুষ, গরু, ছাগল, বাঘ, হরিণ, উট, ভেড়া ইত্যাদি। আমরা ছবিতে দেখছি স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ। মানুষ, গরু, বাঘ, এই কয়েকটি প্রাণীর ছবি আমরা দেখতে পাচ্ছি। এরা সবাই স্তন্যপায়ী প্রাণী। তো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যা শিখলাম সেটার আলোকে তোমাদের জন্য একক কাজ, অর্থাৎ প্রত্যেকে নিজে ব্যক্তিগতভাবে চিন্তা করে এই প্রশ্নগুলির উত্তর লিখবে। প্রশ্ন নম্বর 1, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর 3টি পার্থক্য লিখো। মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে 3টি পার্থক্য লিখো। প্রশ্ন নম্বর 2, পক্ষীকুল ও স্তন্যপায়ী প্রাণীর 3টি পার্থক্য লিখো। তাহলে এই 2টি প্রশ্নই তোমাদের জন্য একক কাজ। ঝটপট তোমরা এগুলি খাতায় লিখে নাও এবং পরবর্তীতে সম্ভব হলে এর উত্তর আমার কাছে পাঠিয়ে দেবে। সম্ভব হলে PDF করে আমার কাছে পাঠাতে পারো। তো তোমাদের জন্য দলীয় কাজ। ব্যাঙকে কেন উভচর প্রাণী বলা হয়? দলীয় কাজের ক্ষেত্রে যাদের রুল নং জোর, তারা 1 নং প্রশ্নটি লিখবে। ব্যাঙকে কেন উভচর প্রাণী বলা হয়? পরবর্তী প্রশ্ন, কুমিরকে কেন সরীসৃপ বলা হয়? তার পরবর্তী প্রশ্ন, গরুকে কেন স্তন্যপায়ী প্রাণী বলা হয়? যেহেতু ক্লাসরুমে নেই তোমরা, তোমাদেরকে সেভাবে সাজিয়ে দলীয় কাজ দেওয়া সম্ভব নয়, তথাপি তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে ডিসকাস করে, অর্থাৎ পরস্পর আলোচনা করে এই প্রশ্নগুলির উত্তর দিতে পারো। ব্যাঙকে কেন উভচর প্রাণী বলা হয়? কুমিরকে সরীসৃপ বলা হয় কেন?
গরুকে স্তন্যপায়ী প্রাণী বলা হয় কেন? তো এতক্ষণ তোমরা যা শিখলে তা একটু মূল্যায়ন করা যাক, তোমরা কতটুকু মনে রাখতে পেরেছ। ছবিগুলো লক্ষ্য করো এবং নিচের প্রাণীগুলোর শ্রেণীর নাম বলো। এই প্রাণীটি কি? এই প্রাণীটি হলো হরিণ। এখন বলো তো এই প্রাণীটি কোন শ্রেণীর? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, জানি তোমরা সবাই জানো এটা হলো স্তন্যপায়ী শ্রেণীর প্রাণী। হ্যাঁ, এই প্রাণীটি ব্যাঙ। বলো দেখি তোমরা, ব্যাঙ কোন শ্রেণীর প্রাণী? সবাই জানো ব্যাঙ হলো উভচর শ্রেণীর প্রাণী। তারপরে হলো মুরগি। মুরগি কোন শ্রেণীর প্রাণী? মুরগি হলো পক্ষীকুল শ্রেণীর প্রাণী। হ্যাঁ, তারপরে হলো এটা সরীসৃপ শ্রেণীর প্রাণী। তারপরে মাছ। মাছ কি? অস্টিকথিস শ্রেণীর প্রাণী। আর এটা করাত মাছ, যেটা হলো কন্ড্রিকথিস শ্রেণীর প্রাণী। শিক্ষার্থীবৃন্দ, বলো দেখি মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? হ্যাঁ, যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে। মেরুদণ্ডী প্রাণী কয়টি শ্রেণীতে বিভক্ত? মেরুদণ্ডী প্রাণী 7টি শ্রেণীতে বিভক্ত। কন্ড্রিকথিস শ্রেণীর প্রাণীর দেহে কি ধরনের আঁশ থাকে বলতে পারবে? হ্যাঁ, প্ল্যাকয়েড আঁশ থাকে। কোন শ্রেণীর প্রাণী বুকে ভর করে চলে? নিশ্চয়ই তোমরা জানো, সেটা হলো সরীসৃপ। স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য বাড়ির কাজ, তোমার আশেপাশের 10টি পরিচিত মেরুদণ্ডী প্রাণীর নাম ও তাদের 3টি করে বৈশিষ্ট্য লিখে আনবে। তোমরা তোমার আশেপাশের পরিচিত 10টি প্রাণীর নাম লিখবে এবং প্রতিটি প্রাণীর 10টি মেরুদণ্ডী প্রাণীর নাম লিখতে হবে এবং এদের 3টি করে বৈশিষ্ট্য, শ্রেণী অনুযায়ী শ্রেণীর বৈশিষ্ট্য থেকে 3টি বৈশিষ্ট্য তোমরা লিখবে। এদের মিল অমিল এই সম্পর্কে নিজেরা একটু চিন্তা করে দেখবে। তুমি সম্ভব হলে এই বাড়ির কাজটি PDF ফাইল করে আমার কাছে পাঠাতে পারো। তা না হলে পরবর্তীতে বিদ্যালয় খুললে আমার কাছে জমা দেবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবে এবং শেয়ার করে তোমার সহপাঠীদেরকে ক্লাসটি সম্পর্কে জানার সুযোগ করে দিবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে লিখে দিবে, আমি চেষ্টা করব উত্তর দিতে। আর তোমরা আমার ইউটিউব চ্যানেল PHS আরিফ স্যার, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই কামনা রইল। আল্লাহ হাফেজ।